নমস্তে ফ্রেন্ডস। এসআইআর নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শেয়ার করেছি। আপনারা সেটা জানেন এবং অনেক মানুষ সেগুলো দেখেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই ভিডিওর রেসপেক্টে আমি যেভাবে উপস্থাপনা করেছি তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ নানা প্রশ্ন উত্থাপন করেছেন এবং সেই প্রশ্নগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক। আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলোকেও অ্যাড্রেস করা দরকার। তো এই ভিডিওটি সেই কারণে। তো আমার একখানি ভিডিও যেটা অনেকেই শুনেছেন হয়তো, যে এসআইআর নিয়ে বহু নোটিশের কারণ আদতে বিএলও ও রাজ্য সরকারি আধিকারিকদের অপদার্থতা ও নিষ্ক্রিয়তা, এরকম এই মর্মে আমার একটি ভিডিও আছে। আপনারা হয়তো অনেকেই সেটা শুনে থাকবেন। তো সেই ভিডিওর রেসপেক্টে যে প্রশ্নগুলো উঠে এসেছে তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমার মনে হয়েছে খুব যুক্তিসঙ্গত এবং ভীষণ প্রাসঙ্গিক, উত্তরও দেওয়া দরকার। উত্তর মানে ঠিক সওয়াল জবাবের মতো করে নয়, মানে ভাবনাটা শেয়ার করা দরকার। এই প্রশ্নগুলোর থেকে যে ভাবনাটা উঠে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চাই। যেমন ধরুন, একজন লিখেছেন, আপনি বললেন নাম বাংলা থেকে অনুবাদ করতে গিয়ে ভুল হয়েছে, কিন্তু এপিক কার্ড তো সকলের আছে, তো সেখানেই তো বাংলা ইংলিশ এই দুই ভাষাতেই নাম লেখা আছে, তাহলে অনুবাদ করার প্রশ্ন উঠছে কেন? খুবই যুক্তিসঙ্গত কথা, অ্যাপারেন্টলি শুনতে খুব যুক্তিসঙ্গত, কিন্তু এইখানেই আমার একটা যেটা মনে হয়েছে, পুরো বিষয়টা যেহেতু আমি ফলো করছি ক্লোজলি, সেই কারণে আমার যেটা মনে হয়েছে সেটা হলো, প্রথম কথা, এপিক কার্ডকে কোনো অ্যাডমিসিবল ডকুমেন্ট হিসেবে ইলেকশন কমিশন মান্যতা দেয়নি, এবং ইলেকশন কমিশন কি করবে না করবে সেই ক্ষমতাটা ইলেকশন কমিশনকে সংবিধানই দিয়েছে। আমি বারবার এই কথাটা রিপিট করছি। আর্টিকেল 324 has provided a reservoir of power to election commission. কোনটা ইলেকশন কমিশন মান্যতা দেবে, কোনটা দেবে না, কিভাবে করবে না, ডিরেকশন, সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল পুরোটাই ইলেকশন কমিশনের। সুতরাং তাঁরা এপিক কার্ডকে মান্যতা দেননি, এবং মান্যতা না দেওয়ার যথেষ্ট সঙ্গত কারণ আছে, আমরা প্রত্যেকেই জানি, এবং যারা শুনছেন তারা প্রত্যেকেই মানতে বাধ্য হবেন যে এপিক কার্ডে প্রচুর জালিয়াতি আছে। আমার কাছে এরকম অনেক ভোটার লিস্ট আছে যেখানে একই লোকের নামে একাধিক এপিক কার্ড আছে। যেমন ধরুন, একটা নাম মৌসুমি খাতুন, তার হাজব্যান্ডের নামও এক, বাড়ির নাম্বারও এক, সমস্ত কিছু এক, এমনকি কনস্টিটিউয়েন্সিও এক, অথচ তার নামে ওই একই পাতায় দুটো এপিক কার্ড। তো এই জাতীয় জালিয়াতি প্রচুর হয়েছে এপিক কার্ডে। ফলে এত প্রকার জালিয়াতি হয়েছে, ফলে এপিক কার্ডকে কোনো গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে ইলেকশন কমিশন মান্যতা দেয়নি। তার চাইতেও বড় কথা হলো, এসআইআর একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে বারংবার ভারতবর্ষে হয়েছে। আগেও হয়েছে, আগে 8বার হয়েছে, এর পরেও হবে। মানে আজকে 2026-এ হচ্ছে, মানে এটাই শেষ নয়, আবার আগামীতে একটা নির্দিষ্ট সময়কাল পর আবার এসআইআর হবে। ভোটার লিস্ট নিয়মিত সংশোধন করার পদ্ধতি আছে, এবং নিয়ম হলো প্রত্যেকটি ইলেকশনের আগে ভোটার লিস্টের একটা সংশোধন হয়, রিভিশন হয়, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভিশনও রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-তে আছে, এবং সেটা নিয়মিত ইন্টারভ্যালে হয়ে থাকে, যেটা এবছর হচ্ছে। এবং যখনই এই স্পেশাল রিভিশন হচ্ছে, তখনই পূর্ববর্তী এসআইআরটাকেই বেস লিস্ট ধরা হবে। আমরা যেমন যখন কোনো গ্রাফও প্লট করি, তখন একটা পার্টিকুলার ডেটা সেটকে আমরা বেস ধরে নিই, 0 ধরে নিয়ে তার রেসপেক্টে পরবর্তী ডেটাটা প্লট করি। এক্ষেত্রেও 2002-এর এসআইআরটাই যদি লাস্ট এসআইআর, ফলে সেটা বেস লিস্ট। এবার সেই 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা কিন্তু ছিল বাংলায়। এবং শুধু তাই নয়, যদি আপনারা 2002-এর ভোটার লিস্টটা দেখেন, যেটা ইলেকশন কমিশন পাবলিশ করেছিল, পিডিএফটা, যেখানে বাংলায় নাম লেখা, দেখবেন সেইখানে প্রত্যেকটা নামের এগেনস্টে কিন্তু এপিক কার্ড নাম্বার নেই।
অর্থাৎ 2002-এর ভোটার তালিকায় সমস্ত ভোটারের এপিক কার্ড ছিল না। এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। সুতরাং এক্ষেত্রে এপিক কার্ড গ্রহণযোগ্যও হতে পারে না, সেই কারণেও। আশা করি প্রশ্নটা একেবারে পিন পয়েন্টের উত্তরটা আমরা পেয়ে গেলাম, যে 2002-এর লিস্টটা দেখলেই আমরা বুঝতে পারবো অনেক ভোটারের নামের পাশে কিন্তু এপিক কার্ড নাম্বার দেওয়া নেই। অর্থাৎ সেই সময় অনেকের এপিক কার্ড ছিল না, কিন্তু তাঁরা ভোটার ছিলেন, ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। ফলে এপিক কার্ডটাকে দেখে নামের বানান বা এটা সম্বন্ধে নিশ্চিত হওয়া 100% কেসে সম্ভব নয়। কিন্তু তখন যাদের এপিক কার্ড ছিল এবং সেখানে যাদের নাম ঠিকঠাক ছিল, তাদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশও আসেনি, যেমন আমাদেরই তো আসেনি। এবং পরের প্রশ্নে যাওয়ার সময় আমি এই বিষয়ে উত্তরটা দিতে চাইব। যেমন তার পরের কথাটা উনি বলেছেন, তাছাড়া আপনি বলেছেন সরকারি কর্মচারীদের অনেকেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজটায় গোলমাল পাকিয়েছেন। তো নির্বাচন কমিশনের তো ক্ষমতা আছে তাদের শাস্তি দেওয়ার, এমনকি চাকরি থেকেও বরখাস্ত করতে পারেন। তাহলে সেটা করছেন না কেন? যেমন বিহারে করেছেন তাঁরা। আপনি বললেন ব্যর্থতার দায় রাজ্য সরকারের, কেন? হ্যাঁ, খুবই সত্যি কথা। নির্বাচন কমিশনের সে ক্ষমতা আছে এবং নির্বাচন কমিশন সে ক্ষমতা হয়তো প্রয়োগও করবে, কারণ এখনই যদি তাঁরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ফেলেন তাহলে তো কাজটাই হল্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এসআইআরও হল্টেড হয়ে যাবে, যেটা কিন্তু অনেকেই চাইছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা যে গোলমালগুলো পাকাচ্ছেন, তারা নিশ্চিতভাবেই গোলমাল পাকাচ্ছেন। আপনারা হয়তো খবর পেয়েছেন যে এসআইআরের কাজে যুক্ত 3 জন অফিসারকে রাজ্য সরকার কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, এসআইআরের কাজ থেকে তাদেরকে তুলে নিয়েছে। এবং কমিশন তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে আবার নির্দেশিকা জারি করেছে যে এদেরকে যখন কোনো অফিসাররা যখন ইলেকশন কমিশনের আন্ডারে ডেপুটেশনে কাজ করছেন, তখন তাদের ট্রান্সফার করতে গেলে বা তাদেরকে সরিয়ে নিতে গেলে ইলেকশন কমিশনের কনকারেন্সটা জরুরি। ইলেকশন কমিশনের অনুমতি বিনে সেটা সম্ভব নয় এবং সংবিধানেরও সেটাই ডিরেকশন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা মানেনি, না মেনে ইলেকশন কমিশনের সাথে কনসাল্ট না করেই সেই অফিসারদেরকে তুলে নিয়েছেন, 3 জন আইএএসকে। একজনের নাম আমি মনে করতে পারছি, রণধীর কুমার, আরও 2 জনকে আপনারা দেখে নেবেন খবর। কিন্তু এই যে গোলমালগুলো রাজ্য সরকার পাকাচ্ছে, তারা কিন্তু চাইছেও যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠুক এবং তার পরিপ্রেক্ষিতে এসআইআর বন্ধ হয়ে যাক। কিন্তু এসআইআর বন্ধ করতেই কিন্তু চাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু সেটা কেন আমরা এসআইআর বন্ধ করব? কারণ গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এসআইআর হবে, ধীরে ধীরে ব্যাচ বাই ব্যাচ সমস্ত রাজ্যে এসআইআর হবে। তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা বন্ধ করার দিকে সর্বপ্রকার পদ্ধতি আমরা অবলম্বন করব কেন? সুতরাং যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপার, সেগুলো সময় মতো নিশ্চয়ই হবে। এবং বিহারেও কিন্তু হয়েছিল এসআইআর শেষ হওয়ার পর। আপনারা যদি খেয়াল করেন, বিহারেও যাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা কিন্তু নেওয়া হয়েছে এসআইআর শেষ হয়ে যাওয়ার পর, এসআইআর চলাকালীন নয়। এসআইআর চলাকালীন নির্বাচন কমিশনের পাখির চোখ এসআইআর শেষ করা। সুতরাং আমরা এটা ভুলে যেতে পারি না। আমাদের বুঝতে হবে এটা মানে মানে আমরা ফাঁদে পা দেব না। ইলেকশন কমিশন কখনোই ফাঁদে পা দেবে না। আপনি বললেন ব্যর্থতার দায় রাজ্য সরকারের, কেন? রাজ্য সরকারের তার কারণ হলো ইলেকশন, এটা আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে। ইলেকশন কমিশন মানে কিন্তু রাজ্য সরকারই। ইলেকশন কমিশন দিল্লি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এমন তো নয় যে প্রত্যেকটি রাজ্যে ইলেকশন কমিশনের একটা ফুল আলাদা সেট অফ বিউরোক্রেটস আছেন যারা শুধু ইলেকশনের কাজই করেন। এরকম কি
ব্যবস্থাপনাটা তো আমাদের এরকম নয়, আমরা সেটা সকলেই জানি। সংবিধান অনুযায়ী যতক্ষণ কাজটা এক্সিকিউটিভ মেশিনারির কাজ, ততক্ষণ সংবিধান অনুযায়ী কিন্তু কোনো কেন্দ্র রাজ্য ডিভিশন নেই। কিন্তু আমরা পলিটিক্যালি কেন্দ্র রাজ্য ডিভিশন থাকতে পারে, লেজিসলেচারের মধ্যে কেন্দ্র রাজ্য ডিভিশন আছে, কিন্তু এক্সিকিউটিভের মধ্যে কোনো কেন্দ্র রাজ্য ডিভিশন নেই। সো যে কাজটা ইলেকশন কমিশনের, যে কাজটা এসআইআর এর কাজটা, বা ইলেকশন কমিশনের যে কোনো কাজ আদতে এক্সিকিউটিভ মেশিনারির কাজ, সেখানে রাজ্যের এক্সিকিউটিভ মেশিনারি কিন্তু ইলেকশন কমিশনের হয়ে কাজ করবে প্রতিটি রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি আধিকারিকরাই ইলেকশন কমিশনের হয়ে ডেপুটেশনে আছেন এখন বর্তমানে, যারা এসআইআর এর কাজ করছেন, যারা ডিইও, ইআরও, এইআরও হিসেবে কাজ করছেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গেরই আধিকারিক, কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের হয়ে ডেপুটেশনে কাজ করছেন, আন্ডার ইলেকশন কমিশন। অর্থাৎ রাজ্য সরকারি আধিকারিকরাই তো ইলেকশন কমিশন। সুতরাং এবার সেই কারণেই যেটা ঘটনা, সেটা হচ্ছে প্রত্যেকটি ভোটার লিস্ট জেলা অফিসে সংরক্ষণ করা রাজ্য সরকারেরই দায়িত্ব, নট রাজ্য সরকার, এখানে বলতে হবে জেলা অফিসে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের, যারা নাকি ইভেনচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও, অর্থাৎ ডিএম এর দুটো সত্তা, একটা হচ্ছে তার ডিএম সত্তা, আর একটা হচ্ছে তার ডিইও সত্তা। ব্যক্তি কিন্তু একই ব্যক্তির দুটো সত্তা, ডিএম সত্তা এবং ডিইও সত্তা। ডিইও সত্তার কাজ হলো কিন্তু জেলা অফিসে প্রত্যেকটি ভোটার লিস্ট, এবং ভোটার লিস্টে যারা নিজেরা সংশোধন করেছেন, ফর্ম 8 ফিল আপ করে হয়তো কেউ নাম সংশোধন করেছেন, কারুর নাম হয়তো ফর্ম 7 ফিল আপ করে বাদ গিয়েছে, কেউ হয়তো নতুন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, ফর্ম 6 ফিল আপ করে নিজের নামের ইনক্লুশন, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এবং প্রত্যেকটা করেসপন্ডিং চেঞ্জেস, তার সমস্ত ডেটা প্রিজার্ভ করার দায়িত্ব ডিইওর, অর্থাৎ ডিএম এর, অর্থাৎ রাজ্য সরকারের একজন আধিকারিকের। সুতরাং রাজ্য সরকার যদি ঠিকঠাক কাজ করে, তাহলে কিন্তু কোনো এই জটিলতাগুলো আমাদের আসতো না, এই এত জটিলতা সৃষ্টি হতো না, এত লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরিই হতো না। এআই যখনই ওটা ট্রান্সলেট করলো বাংলা থেকে ইংরেজিতে, এবং বিএলওরা এনুমারেশন ফর্ম তুলে দিলেন, আপলোড করে দিলেন, তখন এআই এর সামনে 3টে সেট অফ ডেটা এসে গেল। একটা বাংলায় লেখা, সেটা থেকে তারা ইংরেজিতে ট্রান্সলেট করলো, মেশিন ট্রান্সলেট করলো, এবং তারপর আবার এসে গেল হচ্ছে এনুমারেশন ফর্মের ডেটা। অর্থাৎ একটা ডিসক্রিপেন্সি সেট তৈরি হয়ে গেল, এআই এর নিজস্ব ট্রান্সলেশন এবং এনুমারেশন ফর্মে উপস্থিত যে স্পেলিং, সেটা আর একটা সেট। তো এই সময় যখন এই ডিসক্রিপেন্সি যখন তৈরি হলো, তখনই অটোমেটিক্যালি লজিক্যাল ডিসক্রিপেন্সিজের নোটিস জেনারেটেড হয়ে যাবে। কিন্তু এইখানেই আসল জায়গাটা, অর্থাৎ আমরা উত্তরটা পেয়ে গেলাম যে কেন কিন্তু এখানে যদি বিএলওরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে সঠিক বানানটা লিখে দিতে পারতেন এনুমারেশন ফর্মে, বিএলওরা এনুমারেশন ফর্ম বাড়িতে বাড়িতে দিয়ে এসছেন, এবং প্রত্যেকে লিখে নিজেদের নাম নিজেরা লিখেছেন কিনা আমি জানি না, নাকি অন্য কেউ তাদের হয়ে লিখে দিয়েছেন, আমরা যারা নিজেরা লিখেছি তাদের কোনো ডিসক্রিপেন্সি আসেনি, তা আমরা নিজেরা বানানটা ঠিকঠাক লিখে দিয়েছি, এবং আমাদের এপিক কার্ডও এক আছে। সুতরাং যখনই ক্রস ভেরিফাই করে ডেটা, এআই যখনই ক্রস ভেরিফাই করেছে, দেখেছে একই বানান একই নাম, সুতরাং আমাদের কোনো ডিসক্রিপেন্সি নোটিস আসেনি। কিন্তু অন্যান্য অধিকাংশ ক্ষেত্রে মানুষেরা হয়তো নিজেদের হাতে ফিল আপই করেননি ফর্ম, তাদের হয়ে কেউ ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবার সেটা যদি বিএলওরা তাদের এপিক দেখে বা পূর্ববর্তী নাম দেখে, অন্য কোনো ডকুমেন্ট যেগুলো তাদের আছে সেগুলো দেখে যদি সঠিক বানানটা তুলে দিতেন, তাহলে বহু লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নোটিস আসতো না। এটাই
বিষয়। সুতরাং রাজ্য সরকারি আধিকারিকদের ব্যর্থতা। যেখানে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, যেখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে পারেন না, তবে সম্পূর্ণ সফলতা বা ব্যর্থতার দায় কেন নির্বাচন কমিশন নেবে না? নির্বাচন কমিশন নেবে যদি সফলতা বা ব্যর্থতা, সাফল্য বা ব্যর্থতা দুটো দায়ই নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ক্ষমতাও রয়েছে। এটা আমরা পুরোপুরি ডিস্টিংগুইশ করে দিতে পারতাম যদি নির্বাচন কমিশনের আলাদা সেট অফ বিউরোক্রেটস থাকতো। এখানে একটা ওভারল্যাপিং আছে, সংবিধান অনুযায়ী একটা ওভারল্যাপিং। নির্বাচন কমিশনকে রাজ্যের আধিকারিকদেরকে প্রয়োগ করে রাজ্যের আধিকারিকদের মাধ্যমে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের অন্য ম্যান পাওয়ার সেট নেই, আলাদা বিউরোক্রেটস সেট অফ বিউরোক্রেটস নেই। সুতরাং রাজ্যের সেট অফ বিউরোক্রেটস দিয়েই কি তাদেরকে কাজ চালাতে হবে, এখানে একটা ওভারল্যাপ আছে। সুতরাং কোনো রাজ্যের আধিকারিকরা যদি পূর্ণ সহযোগিতা না করে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনকেও অনেকগুলো স্টাম্বলিং ব্লক পেরিয়ে যেতে হবে। কিন্তু সাফল্য বা ব্যর্থতা দায় তো নির্বাচন কমিশনেরই। কিন্তু নির্বাচন কমিশন মানে কে বা কারা? নির্বাচন কমিশন মানে যদি আপনারা শুধু জ্ঞানেশ কুমারকে মনে করেন, তাহলে তা নয়। শুধু জ্ঞানেশ কুমার বা মনোজ আগরওয়াল নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন কিন্তু এমনকি যে সমস্ত রাজ্যের আধিকারিকরা, আমাদের রাজ্যে যে সমস্ত বিডিওরা ইআরও অথবা এইআরও হিসেবে কাজ করছেন, যে সমস্ত এসডিওরা ইআরও বা এইআরও হিসেবে কাজ করছেন, যে সমস্ত ডিএমরা ডিইও হিসেবে কাজ করছেন, তারাও তো ইলেকশন কমিশন, বিএলও তো ইলেকশন কমিশন। সুতরাং তাদের নির্বাচন কমিশনের সাফল্য বা ব্যর্থতার দায় তাদেরও। সফল হলেও নির্বাচন কমিশন তাদেরকেও ধন্যবাদ জানাবে, তাদেরও এটা সাফল্য, বিরাট সাফল্য। আবার ব্যর্থ হলেও তাদেরও ব্যর্থতা। সুতরাং এখানে কোনো ডিস্টিংক্ট কেন্দ্র রাজ্য যে দ্বৈরথটা তৈরি করার সবসময় চেষ্টা চলে, নির্বাচন কমিশন, রাজ্য সরকার, এই যে একটা দ্বৈরথ তৈরি করবার প্রয়াস, এই দ্বৈরথটা কিন্তু আদতে তৈরি করা সম্ভব নয় যদি না, যতক্ষণ এটা এক্সিকিউটিভ মেশিনারির ব্যাপার। লেজিসলেচারের মধ্যে আকচাকচি থাকতে পারে, পলিটিক্যাল আকচাকচি, কিন্তু এক্সিকিউটিভ মেশিনারির মধ্যে থাকতে পারে না। আর একটা হলো, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলছেন, আপনি বোধহয় জানেন না বা মনে করতে পারছেন না, 2002 সালে আইআর হবার পর, ভোটার তালিকা প্রকাশ হবার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে তার প্রচুর বাদানুবাদ হয়েছিল। পারলে সেই সময় সংবাদপত্রগুলো দেখে নেবেন। মনে রাখবেন, সেই সময় কেন্দ্রীয় সরকার ছিল এনডিএ, মানে বিজেপি ও সহযোগীদের। দেখুন, কেন্দ্রীয় সরকার এনডিএ বা ইউপিএ জারি হোক না কেন, আমি বারবার একটাই কথা বলবার চেষ্টা করছি যে এক্সিকিউটিভ মেশিনারির ফাংশনে কেন্দ্র রাজ্য হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য আপত্তি জানিয়েছিলেন, আমাদের মনে আছে 2002-এর ইন্টেন্সিভ রিভিশন আমাদের ফর্ম আমরা নিজের হাতে ফিল আপ করিনি, স্পষ্ট মনে আছে। আমরা কোনো দিন আমার জীবনে এই প্রথম একটা এনুমারেশন ফর্ম আমি নিজের হাতে ফিল আপ করেছি, নিজের সমস্ত ডেটা দিয়ে, পুরনো ভোটার লিস্ট দেখে, বাবা মার নাম বার করে, বাবা মার এপিক কার্ডের নাম্বার তার থেকে নিয়ে ক্রস ভেরিফাই করে, এই প্রথমবার আমার জীবনে, আমার 50 বছরের জীবনে এই প্রথমবার আমি নিজের হাতে একটা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি। 2002-এর এনুমারেশন ফর্মগুলো সিপিএমের পার্টি অফিস থেকে সিপিএমের লোকেরাই ফিল আপ করে দিয়েছিল, সাধারণ মানুষকে তার মধ্যে ইনভলভ করা হয়নি। যেখানে ভোটার সাধারণ মানুষেরা নিজেরা, এটা ভোটারের নিজের কাজ। সুতরাং এটা বুদ্ধদেব ভট্টাচার্য বাদানুবাদ কেন করেছিলেন সেটা আমি জানি না, কারণ তাঁরই লোকেরা, সিপিএমেরই লোকেরা সমস্ত ফর্ম ফিল আপ করেছিল। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ নিজেদের হাতে ফর্ম ফিল আপ করেছিলেন, আদারওয়াইজ অধিকাংশ জায়গায় আপনারা দেখবেন বেশ কিছু ফর্ম এসেছে, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে, যেখানে যিনি বিএলও ছিলেন তার সইটা এবং ফর্মের বাকি যে ফিল আপ করা কাগজ, নাম, বাকি হাতের লেখা মিলে যাচ্ছে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই যিনি ফর্মটা গিয়েছিলেন বিএলও হিসেবে, তিনি ফর্ম ফিল আপ করেছিলেন। ফর্মটাও ছোট ছিল, একদম হাফ অফ A4 সাইজের একটা ছোট্ট ফর্ম,
কয়েকটা শুধু নাম এবং আর কিচ্ছুই নয়, মানে দেয়ার ওয়ার নট মাচ ডিটেলস। এই এত ডিটেইল সুন্দর ডেটাবেস তৈরি করবার মতন ফর্ম সেটা ছিলও না। ফলে সেখানে কেন বুদ্ধদেব ভট্টাচার্য চেঁচামেচি করেছিলেন এটা আমি বলতে পারবো না। এটা একটা পলিটিক্যাল আউটবার্স্ট ছিল। যেরকম আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাবার্তা বলছেন সেটা বোঝা যায়, কারণ সেটা তিনি তো রাজনৈতিক নেত্রী, তিনি বলতে পারেন। বুদ্ধদেব বাবুও বলতে পারেন, তিনি তখন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা। কিন্তু রাজ্যের আধিকারিকরা তারা এটা করতে পারেন না। এই যে হঠাৎ ইলেকশন কমিশনকে না জানিয়েই 3জন ইআরও এইআরও কে সরিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া, ইলেকশন কমিশনের কনকারেন্সের তোয়াক্কা না করে, এটা তো রাজ্য সরকারের তরফ থেকে একটা রেবেলিয়ন। এইটা কখনো হতে পারে না। কনস্টিটিউশন মেকাররা এইটা কখনোই কন্টেমপ্লেট করেননি যে সরকারি আধিকারিকরাই সরকারি আধিকারিকদের বিরোধিতা করবে, রাজ্যের পুলিশই ইডির বিরোধিতা করবে, রাজ্যের পুলিশই সিবিআইকে আটকাবে, রাজ্যের পুলিশই সিবিআইকে ডিটেইন করে ফেলবে। এইটা কখনো কন্টেমপ্লেট করেননি সংবিধান মেকাররা। সব ভারতের সংবিধান যারা বানিয়েছিলেন তারা এটা আন্দাজি করতে পারেননি। এইখানে সংবিধানের একটা লুপ হোল তৈরি হয়ে রয়েছে, যে লুপ হোলটাকে পশ্চিমবঙ্গের দুষ্ট প্রকৃতির সরকারি আধিকারিকরা যে লুপ হোলের অপব্যবহার করে চলেছেন এবং নিয়মিত করে চলেছেন। নির্বাচন কমিশনেও একের পর এক নির্দেশিকা তাদেরকে পাঠিয়ে যাচ্ছে, তাদেরকে দিল্লিতে হাজিরা দিতেও বলেছে। ইতিমধ্যে একটা নির্বাচন কমিশনের আরেকটি নোটিফিকেশনে তাদের একটা ট্রেনিং সেশন অ্যাটেন্ড করবার জন্য তাদেরকে পাঠানো হয়েছে, এবং তাতে কোনো রকম ব্যত্যয় হলে স্ট্রিক্ট প্রসিডিংস উড বি ইনিশিয়েটেড সেটাও বলা হয়েছে। কিন্তু আপনারা যারা ভাবছেন স্ট্রিক্ট প্রসিডিংটা এখনই নেওয়া হবে যাতে করে সব কিছু জিওপেডাইজ হয়ে গিয়ে এসআইআর হল্টেড হয়ে যায়, তাতে কিন্তু একদল লোকের যারা চাইছেন পশ্চিমবঙ্গে এসআইআর না হোক তাদের উদ্দেশ্যটা সফল হবে, সেটা কখনোই হতে পারে না, হতে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গে এসআইআর হবে।